আজ আপনাদের পড়ে শোনাব সন্তোষ কুমার ঘোষের লেখা ছোট গল্প সমীকরণ। শুনতে থাকুন আজকের গল্প সমীকরণ। সতীশবাবু জেনেছেন মেয়েটির নাম ঝিনুক, অন্তত এই নামে। ওকে ওর মা ডাকে, বাবা ডাকে, পিসি ডাকে, ও সাড়া দেয়। সতীশবাবু ডাকলেও যদি তিনি ডাকেন, যদি ডাকতে কোনোদিন তার সাহস হয়, হয়তো সাড়া দেবে। সতীশবাবু ঠিক জানেন না, কেননা আজও পরখ করে দেখেননি। তিনি শুধু জেনেছেন, শুধু নামটুকু, মানে ডাক নামটুকু। তুলার নামও নিশ্চয় একটা আছে বইয়ের পাতায় বা স্কুল কলেজের খাতায়। সেটা জানবার সুযোগ সতীশবাবুর হয়নি। 8 ফুট পরিসর, গলির এপাশে, কান খাড়া করে অতটা জানা যায় না। জানতে হলে কথা বলতে হয়, কথা বলতে হলে হাতছানি দিতে হয় বা চোখে চোখে ইশারা করতে হয়। ওসব কাজ যারা মরিয়া, যারা নাম লেখানো বদমাস, তারা পারে। অনতি নবীন অধ্যাপকেরা পারেন না, বিশেষত সেই অধ্যাপকেরা যাদের সামাজিক প্রতিষ্ঠা আছে, সুনাম আছে, যারা পথে বেরুলে সিগারেট পিছনে লুকিয়ে ছাত্ররা বিনয় অবনত নমস্কার করে, সেই সব অধ্যাপক। অতএব 8 ফুট চওড়া গলির এপাশ থেকে কান খাড়া করতে পারেন বড় জোর। হঠাৎ যেটুকু চোখে পড়ে সেটুকু দেখতে পারেন। দেখতে পারেন যে মেয়েটির নাম ঝিনুক, অন্তত ওই নামে যে সাড়া দেয়, সে সকালে ওঠে একবার পূবের বারান্দায় আসে। তখনও তার শাড়ি অগোছালো, তখনও তার চোখ ফোলা ফোলা। সেই চোখ মুছে মুছে সে চাউনিকে সহজ করে। তারপর রেলিংয়ে কোনোই রেখে বিস্ফারিত চোখে অনেকক্ষণ ধরে চেয়ে থাকে। কি দেখে সেই জানে। রোজই ভোর হয়, সে জানে, কিন্তু জানে না কেন হয়। তাই রোজই বিভোর হয়ে ভাবে। একটি একটি করে পাখি রাস্তায়, উপাসের ঝাঁকড়া চুল দৈত্যের মতো দেখতে গাছটার আশ্রয় ছেড়ে আকাশে উড়ে যায়। ঝিনুক কি তাদের গোনে? কেননা ঠিক তখনই সে ঘরে ফিরে যায়, যখন আর পাতলা আড়ালের বাসা থেকে একটি পাখিরও উড়তে বাকি নেই। ঝিনুককে আর একবার দেখা যায়, খুব কম সময়ের জন্য। মুখটুক ধুয়ে, সম্ভবত চাও খেয়ে যখন সে ফিরে আসে, তখন দৃষ্টির অস্বচ্ছতা ঘুচে গিয়েছে। সে খোলা জানলার সামনে এক মুহূর্ত দাঁড়ায়, তারপর রোগা সাদা একটা হাত বাড়িয়ে পর্দা টেনে দেয়। এই জানালাটা পূবমুখী। এখন সকাল, রোদ ঠেকাতে ঝিনুক আব্রু রচনা করেছে। জানলার অধিকার টেবিলে বসে ঝিনুক বোধহয় পড়া তৈরি করে। 9টা অবধি। তারপর সে আবার বারান্দায় আসে। হাতে এক মুঠো চাল, ছোলা বা খই, সেগুলো রাস্তায় ছড়িয়ে দেয়। ঝাঁকে ঝাঁকে পায়রা আসে, গোল হয়ে বসে, ঠুকরে ঠুকরে খায়, আবার নিজেদের ঠোকরায়। ওদের যেমন রেশারেশি তেমনই ঘেঁষাঘেঁষি। খাওয়া শেষে সব পায়রা ফের উড়ে যায়। তখন সেই মেয়েটি ঝিনুক হাতের তেলো দিয়ে এলো চুল ঘষে। এখন তার স্নানের সময়, নইলে কাঁধে কেন তোয়ালে থাকবে? আর কনুইয়ের ভাঁজে শুকনো সায়া, ব্লাউজ, শাড়ি। স্নান সেরে সেই মেয়ে আবার ফিরে আসে। অন্য সময় তার যে চুল কাঁপা কাঁপা আর ফাঁপানো লাগে, সেই চুলই কালো চুলের মতো পিঠে ছড়ানো, ভিজে, টান টান, কিন্তু আরো যেন ঘন। শুকনো শাড়িটাই পরনে, কিন্তু পরিপাটি করে পরা নয়, শিথিল করে জড়ানো। চোখ দুটি আরো বিশাল, নিষ্পাপ আর আয়ত। তখন পায়ের উপর ভর দিয়ে আরো একটু লম্বা হয়ে ঝিনুক সামনে তারটায় ভিজে জামা কাপড় মেলে দেয়। সে নিজেই তখন আড়ালে পড়ে যায়। সে বোধহয় চলেও যায়, স্কুলে কিংবা কলেজে। সতীশবাবু ঠিক জানেন না তার নিজেরও তখন কলেজ যাবার তাড়া কিনা। খুব কাছাকাছি থেকে দেখেছেন মোটে 2-1 বার।
ট্রাম স্টপে। কথা হয়নি, হওয়া সম্ভব নয়। স্বদেশবাবুর তখন চোখে চশমা, মুখে মুখোশ। প্রতিবেশী নতুন ভাড়াটেদের মেয়েটি যে তার চেনা, ভাবলেশীন মুখে তার আভাস মাত্র দেখা যেত না। বরং তাকে বিকেলে দেখতেই ভালো লাগতো। ক্লান্ত শরীর আর হেলানো চেয়ারটা টেনে স্বদেশবাবু যখন ছোট ছাত্রাতে বসতেন না আগেও, তখন শুধু এক একটি বিকেলে রক্তাক্ত মৃত্যু আর সন্ধ্যার বিষণ্ণ জন্ম প্রত্যহ চেয়ে চেয়ে দেখতেন। চিড়চিড়ে হাওয়া দিত। স্বদেশবাবু চোখ বুজে ঘ্রাণ নিতেন, যেন চিনতে চাইতেন কোন গন্ধ, কোন ফুলের। দু একটি সুতো ছেঁড়া ঘুড়ি পায়ের কাছে লুটিয়ে পড়ত। অনেক দূরে মিতারের ভুতুড়ে খুঁটিতে হুঁশিয়ারি জ্বলত। একটি নীলোজ্জ্বল সলজ্জ বিন্দু আকাশের কোণে কাঁপত। তার নাম সন্ধ্যা তারা। তারপর হালকার ভারী, সাদার ধূসর, নানা রকমের মেঘে ভর দিয়ে আকাশটাই ধীরে ধীরে নিচে আসত। আকাশটাকে যারা স্থির বলে জানে তারা ঠিক জানে না স্বদেশবাবু এটা অনেক দিনই লক্ষ্য করেছেন। এমনিতে টলটলে নীল গভীর, তখন যে অনেক উঁচুতে চলে যায়, ধরা ছোঁয়ার বাইরে সে তেন মৌন। আবার কখনো চঞ্চল হয়, নিচের নামে, মনে হয় হাত বাড়ালেই তাকে বুঝি ছোঁয়া যাবে। সেই বিকেলের আকাশ আর ঝিনুক এই তিনে মিলে কখনো এক হয়ে গিয়েছে। কলেজ থেকে ফিরে এসেছে ঝিনুক, অনেকক্ষণ কলঘরে গিয়ে বুঝি গায়ে জল ঢেলেছে। খোঁপা সে বাঁধে না, কিন্তু এই সময় চিরুনি টেনে চুলগুলোকে সুবিন্যস্ত করে। মুখে পাউডারের হালকা একটি প্রলেপ থাকে। কমলা কিংবা কামরাঙা রঙের শাড়ি পরে। একটু পরিপাটি এখন মেয়েটি। ছাদে উঠে কার্নিশে হাত রাখে। এই সময় তাকে খুব নিঃসঙ্গ লাগে। সে যত কাছের ততই দূরের। ঝিনুক তখন ঘরে ফেরা পাখিদের গনে, তারাদের গনে। ছাদের টবে সতেজ কয়েকটি ফুলের চারা, তাদের পাতা আলগোছে ছোঁয়ে। একটি কি দুটি কুঁড়ি তুলে নিয়ে চুলে পড়ে। তারপর রাত এসে মেয়েটিকে মুছে দেয়। তখন স্বদেশবাবু ওঠেন। স্বদেশবাবু ঘুলঘুলিটাও বন্ধ করে দিলেন। তার বুক দূর দূর করছিল, কান আরক্ত হয়েছিল, পা কাঁপছিল। গলা শুকিয়ে গিয়েছিল বলে জল খেলেন। কিন্তু জানালার পাশে কে যেন আবার তাকে টেনে নিয়ে এলো। আবার সন্তর্পণে একটুও শব্দ না করে খড়খড়ি তুললেন। জোর হাওয়া দিয়েছে বাইরে। এবারে জানলার পর্দা কয়েকবার উড়ে হঠাৎ একটা শিকের সঙ্গে জড়িয়ে গিয়েছে। ওদের ঘরটাই এখন যেন বড় বেসামাল আর বেআব্রু। ঘরটা তো নয়, ঘরের ভেতর যে শুয়ে আছে সে। রবিবারের দুপুর নিজের নিরিবিলি ঘরটিতেই শুয়ে শুয়ে কি একটা বই পড়ছিল। সে তো আর জানে না হঠাৎ হাওয়া উঠবে, জানালার পর্দাটা করবে বেইমানি। তার বিবেশ প্রায় রূপটি এমন অসতর্ক ভাবে অন্যের চোখে পড়ে যাবে। সতেশবাবু লজ্জা পেয়েছিলেন। নিজের দিকে জানালাটা তাড়াতাড়ি বন্ধ করে দিয়েছিলেন। কিন্তু খড়খড়ি চোখ যে বোঝে না, সেটা ধরে টানাটানি করতেও খানিকটা সময় গেল। গড়িয়ে পড়া গ্লাসের জল যেভাবে ঢালুর দিকেই বয়ে যায়, সতেশবাবু দৃষ্টিও তেমনি আরো কয়েকবার ওই দিকেই। ছি, কৃষ নীরব পাণ্ডুর একটি মেয়ে শুধু ক্লান্ত করুণা শিথিল শোভার ভঙ্গিতেই এত সুন্দর হতে পারে। দুটি পায়ের পাতা যেন সাদা দুটি পদ্মফুল। অনাবৃত পায়ের ডৌলটি, হাতের বইটি খসে পড়েছে। অসাবধান বুকের ওঠা পড়া ছন্দটি এখান থেকেও যেন অনুভব করা যায়। লিকলিকে হাত দুটি দেখে যা মনে হয় তত অপুষ্ট নয় তো। এলানো চুলের একটি গুচ্ছ শুভ্র গ্রীবা তটে, যেন সানুদেশের নিকষ কালো নদী। স্বদেশবাবু নিজেকে সেখান থেকে সরিয়ে নিয়ে এলেন। আরো এক গ্লাস জল খেতে হলো।
মাথার উপরে নড়টা চেপে ধরেও ঝাঁকুনি সামলাতে পারেননি স্বদেশবাবু। তুলে পড়ছিলেন, আর তাল সামলাতে হলো বলে দেখতে পেলেন, ও মা, ঝিনুক নামের মেয়েটিও এই বাসেই আছে। শুকনো মুখ, বোধহয় কলেজ থেকে ফিরছে। এক হাতে বই, অন্য হাতটা রেখেছে সিটের পিঠে। বুঝতে পায়নি লেডিজ সিট একটিও খালি নেই। আর চোখে চেয়ে যেটুকু বুঝলেন, এভাবে চলাফেরা করতে মেয়েটি অনভ্যস্ত। রোজই বোধহয় সিট পায়, আজ পায়নি। আজ ভিড় কিছু বেশি। বিকেল থেকেই গুমোট হয়েছে, বৃষ্টি যেন নামে নামে। কোঁচার খুঁটে স্বদেশবাবু কপালের ঘাম মুছলেন। আবার বাস থামল, আবার ঝাঁকুনি খেলেন স্বদেশবাবু। খেতে খেতেই টের পেলেন আরো লোক উঠল। ঝিনুক মেয়েটি এখনো বসতে পায়নি, কেউ নামেনি। আগের মতোই লজ্জিত ভঙ্গিতে একটা সিটের সঙ্গে একরকম প্রায় মিশেই দাঁড়িয়ে আছে। ওর পাশ কাটিয়ে এগিয়ে এলো কতজন। বিরু বিব্রত মেয়েটাকে কোনোই দিয়ে সরিয়ে হয়তো বা পা মারিয়ে সামনে এলো। ওরই মধ্যে সূক্ষ্ম দেহধারী আত্মার মতো কন্ডাক্টর চলাফেরা করছে। মায়া বোধ করলেন স্বদেশবাবু। তিনি নিজেও যে দাঁড়িয়ে, নইলে মেয়েটিকে ডেকে নিজের আসন ছেড়ে দিতেন। যারা বসে আছে তারা ঠেলাঠেলি করে সামনে আসতে চাইছে। তাদেরকে স্বদেশবাবু মনে মনে তিরস্কার করলেন। তোমরা অভদ্র, তোমরা পাষণ্ড, তোমরা মেয়েদের প্রাপ্য সম্মান দিতে জানো না। কালো বলিষ্ঠ লোকটাকেও তিনি কিছুক্ষণ ধরেই লক্ষ্য করছিলেন। কোথায় ছিল কে জানে। লোকটা একটু একটু করে এগিয়ে ঝিনুকের পিছে এসেছে, পিঠ ঘেঁষে দাঁড়িয়েছে। পরনে হাফ শার্ট, মুখের বোতাম খোলা, চুল ফেরানো মাথা, একটু লালচে চোখ, কিন্তু বড় বড়। ঝিনুকের কাঁধের আঁচল এই ভিড়ে সামান্য সরে গিয়েছে। লোকটার লুব্ধ একাগ্র দৃষ্টি নিবদ্ধ সেইখানে, যেখানে দুটি বিনুনি প্রবাহের প্রয়াগ। ঝিনুকের হাত সিটের যেখানে, লোকটা সেইখানেই হাত রাখল। ঝিনুক হাত সরিয়ে নিল। কপালে ঘামের ফোঁটা স্পষ্ট হয়ে উঠেছে। শুধু গরমে বোধহয় নয়, অস্বস্তিতে। স্বদেশবাবু এবার যেন শুনতে পেলেন। ঝিনুক অস্ফুট গলায় বলে উঠল, উফ। এদিক ওদিক চাইল। ওই বদমাইশটা কি করছে? পায়ের চাপ দিয়েছে নাকি মেয়েটাকে? স্বদেশবাবুর কপালের রক্তটি স্ফীত হয়ে উঠল। অসহায় মেয়েটি কাউকে কিছু বলতে পারছে না, মুখ বুজে সয়ে যাচ্ছে। এখনো কি তার পোশাকি ভদ্রতার মুখোশেটে রড ধরে ঝুলতেই থাকবেন স্বদেশবাবু? প্রবীণ প্রতিবেশী হিসেবে, সুস্থ নাগরিক হিসেবে তার করণীয় কি কিছুই নেই? রড ছেড়ে স্বদেশবাবু আস্তে আস্তে পিছিয়ে আসতে চেষ্টা করলেন। তারপর কি ঘটেছিল ঠিক মনে নেই। টাল সামলাবার ছুতোয় দুঃসাহসী লোকটা বুঝি ঝিনুকের কাঁধেই হাত রেখেছিল। আর তখন থরথর রাগে স্বদেশবাবু তার গালে এক চড় বসিয়ে দিয়েছিলেন। কিচ্ছু খেয়াল নেই। দাঁতে দাঁত চেপে বোধহয় বলেছিলেন, অসভ্য, বর্বর, পশু। দিশাহারা হয়ে পড়েছিলেন। প্রৌঢ় বয়সের ভারসাম্য, সংযম কিচ্ছু ছিল না। মনে আছে সঙ্গে সঙ্গে ভীষণ একটা হইচই উঠেছিল। বাসুদ্ধ লোকে কি করে পলকে ব্যাপারটাকে টের পেয়ে গিয়েছিল। আরো কিল, চড়, ঘুষি। এই লোকটার বুক, পিঠ, মাথা লক্ষ্য করে এক পশলা ঝড় বৃষ্টির মতো ভেঙে পড়ল। একজন বলল, পুলিশে দাও, পুলিশে দাও। আর একজন বলল, পুলিশের কাজ কি? আমরাই উচিত মতো শিক্ষা দিচ্ছি ওকে। মেয়েদের গায়ে হাত দেবার সুখ পেয়েছে, এবার ধোলাই কাকে বলে জানো? সুখের শত্রুকেও পেয়ে যাক। একজন লোকটার চুলের মুঠিও ধরেছিল। তবু লোকটাকে বাহাদুর বলতে হবে। মাথা নিচু করে কয়েকটা মার এড়িয়ে গেল, এবং সমবেত আক্রমণেও বিহুবল বা বুদ্ধিভ্রষ্ট হল না। পিছলে সরে সরে একেবারে চলন্ত বাস থেকে লাফিয়ে পড়ল। যাত্রীরা চেঁচিয়ে বললেন, ধর ধর, পালায় যে, এই কন্ডাক্টর, বাঁধকে। কিন্তু গাড়ি থামল না, নামতেও গেলেন না কেউ।
সকলেরই তখন বাসায় যাবার তাড়া। একটা গলির মধ্যে লোকটা পলকে অদৃশ্য হলো। স্বদেশবাবু হাঁপাচ্ছিলেন। বাস থেকে নেমেছেন। বাসার কাছাকাছি স্টপে মেয়েটিও নেমেছে। এতক্ষণ ও একটিও কথা বলেনি। বসবার একটু জায়গা পরে পেয়েছিল। এক কোণে আড়ষ্ট হয়েছিল। কুলের বইয়ে লুকিয়েছিল মুখ। একটু দাঁড়ালেন স্বদেশবাবু। আসুক, ও আসুক। আজও উত্তেজিত, ভীত, বিব্রত। আজ এই রাস্তাটুকু ওর সঙ্গে কারো থাকা ভালো। ওর দিকে একবার চাইল যেন, পরক্ষণেই চোখ নামালো। স্বদেশবাবু দেখলেন তখন ওর গালে লাল চোখ, পায়ের পাতায় শাড়ি কেবলই জড়িয়ে যাচ্ছে। তুমি তো আমাদের পাশের বাসাতেই থাকো। স্বদেশবাবু প্রথমে কথা বললেন। তোমরা নতুন এসেছো না? নিনু ঘাড় কাত করে জানালো। হ্যাঁ। আজ খুব বেঁচেছ? স্বদেশবাবু আবার বললেন, গলাটা পরিষ্কার করে। মানে মেয়েদের একলা চলাফেরা করায় সত্যি অনেক বিপদ। কত ভদ্রবেশী শয়তান যে লুকিয়ে থাকে, একটু সুযোগ পেলেই। আপনি আমাকে বাঁচিয়েছেন, ঝিনুক বলল নম্র স্বরে, কৃতজ্ঞ দুটি চোখ তুলে। উৎসাহিত হয়ে স্বদেশবাবু বলে চলেছিলেন, না না, এমন আর কি, ওটুকু তো আমার কর্তব্য। যাক, জানোয়ারটা আচ্ছা মতনই সাজা পেয়েছে। বলতে বলতে হঠাৎ থমকে গেলেন। মেয়েটির চোখে নিজের ছায়া হঠাৎ দেখতে পেয়ে চমকে গিয়েছিলেন। স্বদেশবাবুর মুখের সব রক্ত কেউ যেন নিমেষে শুষে নিল। মুখে আর কথা ফুটল না। স্বদেশবাবু মনে মনে বললেন, কাকে জানোয়ার বলছি? আমিও কি লুকিয়ে লুকিয়ে ওকে কতদিন দেখিনি? ঝিনুক যেদিন অসতর্ক অগোছালো হয়ে ঘরে ঘুমিয়েছিল, সেদিনের কথাও মনে পড়ল। সেদিন তিনি চোখ ফেরাতে পারেননি। খড়খড়ির ফাঁক দিয়ে এক মুহূর্ত তো দেখেছেন পলকের দুর্বলতা, কিন্তু সেটাও তো গুপ্ত চৌর্যই। আজ স্বদেশবাবু আবার ভাবলেন, আজ এখনো ও থরথর করে কাঁপছে। বিকেলের ঘটনাটা ওর স্নায়ুগুলোকে নাড়া দিয়েছে। আমার ইচ্ছে আশ্বস্ত করবার জন্যে ওর কাঁধে একটিবার হাত রাখি, ভীরু মেয়েটিকে ওর সাহস ফিরিয়ে দিই। কিন্তু পারছি না, ভয় করছে, ভরসা পাচ্ছি না। বাসের ওই লোকটা ওকে শুনতে চেয়েছিল, পেরেও ছিল। আমিও তো মনে মনে কতবার ওকে স্পর্শ করতে চেয়েছি, সাহস পাইনি। তফাৎ এইটুকু, শুধু কি এইটুকু? ভদ্র নাগরিক, সৌম্য প্রৌঢ়প্রায় অধ্যাপক চমকে উঠলেন। ঘরে ফিরে সেদিনের ডায়েরির পাতা খুলে স্বদেশবাবু ঘটনাটি লিখে রেখেছিলেন। কোন কথাটি দিয়ে শেষ করবেন কিছুতেই ঠিক করতে পারছিলেন না। অনেক ভেবে শেষে খসখস করে লিখেছিলেন, আমরা অনেকেই সচ্চরিত্র, যেহেতু কাপুরুষ। শেষ হলো আজকের গল্প। কেমন লাগলো আজকের গল্পটি? কেমন লাগছে আমার পাঠ এবং পরিবেশনা? যারা এই চ্যানেলে আমার গল্প পাঠ শুনছেন তাদের কাছে অনুরোধ, আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানান। যদি আমার গল্প পাঠ এবং গল্প নির্বাচন আপনাদের ভালো লাগে, অনুরোধ রইল একটি লাইক করবেন এবং যদি সম্ভব হয় গল্পটিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করে দেবেন এবং অবশ্যই নোটিফিকেশান অন রেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে নিয়মিত শুনতে থাকার অনুরোধ রাখি। সবাই খুব ভালো থাকুন, সাথে থাকুন। ফিরে আসছি খুব শীঘ্র নতুন গল্প নিয়ে।